এক রাজার 7 কন্যা, 7 কন্যার মধ্যে 6 কন্যার বিয়ে হয়ে গেছে, আর ছোট কন্যাটার বিয়ে এখনো হয়নি। তাই রাজা ছোট কন্যাকে বিয়ে দেওয়ার জন্য রাজার প্রহরীকে বলল, ঢাকঢোল বাজিয়ে পুরো গ্রামে জানিয়ে দাও যে আমার ছোট মেয়ের বিয়ে দেব। যে উপযুক্ত প্রমাণ দিয়ে আমার মেয়েকে বিবাহিত করতে পারবে তাকে আমার রাজ্যের সমস্ত কিছু, সব অর্ধেক নয় পুরা দান সামগ্রী তাকে দান করা হইবে। উপযুক্ত প্রমাণ যদি দিতে পারে কেউ, তাহাকেই আমার মেয়ের সাথে বিয়ে দেব। তখন এই প্রহরী ঢাকঢোল বাজিয়ে সমস্ত গ্রামে বলে দিল, শোনো শোনো রাজাগণ প্রজাগণ, বীর গ্রামে এক রাজা আছে, সেই রাজার একটি কন্যার বিবাহিত হবে। উপযুক্ত প্রমাণ যে দিতে পারবে তার সঙ্গে মেয়ের বিবাহ হবে। সে মেয়েটি ছিল রামভক্ত, তিনি রাম সীতা পুজো করতেন। দেশে যত রাজা ছিল সমস্ত রাজার ছেলেরা একে একে সেই রাজার বাড়িতে আসতে উপস্থিত হয়। দিয়ে লাইন পড়ে গেল, কেউ মোটা, কেউ শক্তিশালী, কেউ বীরবল, কেউ রোগা। এই দেখে সবারই শেষে এক রাজার ছেলে দাঁড়িয়ে আছে। এক রাজাকে ডাকা হলো, দেখে সেই বাড়িতে একটি রাম মন্দির আছে, সেই রাম মন্দিরে একটি রামের ধনুক আছে। তা রাজার প্রশ্ন হলো, এই মন্দিরে যে ধনুকটি আছে, যে ব্যক্তি উঁচু করতে পারবে, উঁচু করে দেখাতে পারবে সকলকে, সেই ব্যক্তির সাথে আমার মেয়ের বিবাহ হবে। তখন যারা শক্তিশালী পালোয়ান তারা হে 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 করে হাসছে, এ তো আমি একা নিজেই উঠাবো। আচ্ছা গেল, সে ব্যক্তি তো উঠাতে পারলো না সেই ধনুকটা। তারপরে পরে ব্যক্তি গেল, সেও উঠাতে পারলো না। না পারলে এইভাবে বেশ কিছু 10-12 জন ওভারটেক হয়ে গেল, কোনো ব্যক্তি সেই ধনুকটা উঁচু করতে পারলো না। রাজার মেয়ের সাথে তারা বিয়ের উপযুক্ত হয়নি। লাস্টে একজন ব্যক্তি ছিল, তিনি খুব রোগা পাতলা, তার গায়ে জোর শক্তি নেই। তিনি মন্দিরে প্রবেশ করেই মন্দিরের চারিধারে এইভাবে 3টি তুড়ি দিয়ে বলল, সীতা জ্ঞান, সীতা ধ্যান, সীতা চিন্তামণি আমি জানো, সীতাহারা মণিহারা ফণি, এই বলে 3টে তুড়ি দিয়ে টুকটুক করে ধনুকটাকে এইভাবে ধরল। ধরার পর সঙ্গে সঙ্গে সেই ধনুকটা উঁচু হয়ে গেল। তখন রাজা অবাক হয়ে গেল, এত পালোয়ান। তারপরে ওই রোগা পাতলা ছেলেটিকে দেখে যারা মোটা পালোয়ান বললো, আমরা পারছি নে, ওই ব্যক্তি কী করে পারে, হা 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 হা, তাকে দেখে অট্টহাস্য করতে লাগলো। তখন উনি মন্দিরে গিয়ে 4টি জায়গায় এইভাবে সীতা দেন, সীতা জ্ঞান, সীতা চিন্তামণি, সীতা বিনা আমি জানো, মণি হারা ফণি, এইভাবে ঘটে ঠোকা দেয়। ঠোকা দেওয়ার পর ধনুকটাকে এইভাবে ধরে, এক হাতেই তিনি এই ধনুকটাকে উঁচু করে সকলকে দেখায়। রাজা খুশি হয়ে মুগ্ধ হয়ে তখন ওই ছেলের সাথে কন্যার বিবাহ প্রস্তুতি নেন। তখন উনি ছিলেন রামচন্দ্র। তখন বিয়ের দিন একটা উপস্থিত করা হইল, 7 দিন পরে তাদের বিয়ে হবে। যে ছেলের বাড়ির ছেলে চলে গেল, সব যার যার বাড়ি শেষে চলে গেল। ইতির মধ্যে একদিন সীতা ভ্রমণে বেরিয়েছে। ভ্রমণে বেরানোর সময় এক পাহাড়ের গুহাতে গিয়ে দেখে একটি সুড়ঙ্গর ওপরে একটি চাপটি দিয়ে ঢাকা আছে মুখটি। ওই সুড়ঙ্গটা সীতা উঁচু করেছিল। উঁচু করার ফলে রাক্ষসে এসে সীতাকে হরণ করে নিয়ে চলে যায় পাতালপুরীতে। তখন আর সীতা ফেরেনি। তখন রাজার বাড়িতে হইহল্লা পড়ে গেল, আমার মেয়ে কোথায় গেল, কে নিয়ে গেল, কোথায় গেল, কী নিয়ে গেল, একটা তোলপাড় হয়ে গেল। তখন রাজা চারিদিকে ছড়িয়ে দিল, যে আমার মেয়েকে খুঁজে আনতে পারবে তাকে অর্ধেক সম্পত্তি দেওয়া হবে। তখন আর কেউ খুঁজে পায় না। তখন একদিন ওই ছেলেটি সীতার সন্ধানে বেরিয়েছে, কোথায় গেল, সেই ব্যক্তি গিয়ে দেখে এক গুহার ওখানে, এক পাহাড়ের ওখানে গুহা আছে, গুহার ওপরে চাপতি আছে। চাপতিটা তুলে
উনিও যখন যায় তখন ধীরে 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 তখন গুহার ভিতরে পাতালপুরিতে ওই রামচন্দ্র প্রবেশ করার পর সেখানে গিয়ে দেখে একটি ঘর আছে, ঘরের সামনে দুটি বাঘ বাঁধা আছে, একটি ছাগল একটি বাঘ বাঁধা আছে। বাঘের মুখে ঘাস, ছাগলের মুখে মাংস। তখন রামচন্দ্র চিন্তা করল বাঘের মুখে ঘাস, ছাগলের মুখে মাংস, এটা নিশ্চয় ব্যাপার আছে। তখন উনি চিন্তা ভাবনা করে বাঘের মুখে মাংস দিল, ছাগলের মুখে ঘাস দিল। দরজাটা খুলে গেল, দরজাটা খুলে গিয়ে দেখে একটি কন্যা শুয়ে আছে, মাথার গোড়ায় রূপোর কাঠি, পায়ের গোড়ায় সোনার কাঠি, এরম চেঞ্জ করে তখন সোনার কাঠি মাথায় দেয়, রূপোর কাঠি পায়ে দেয়। তখন সীতা জেগে ওঠে তখন দেখে রামচন্দ্র, হ্যাঁ তুমি এখানে কী করে আসলে? আমাকে তো রাক্ষস হরণ করে এনেছে, রাক্ষস এখন চড়তে গেছে, রাক্ষস যদি আসে তাহলে তোমাকে মেরে ফেলবে, তুমি চলে যাও। তখন রামচন্দ্র বলছে আমি তোমাকে যেভাবে নিয়ে যাব, আমি তোমাকে রেখে যাব না। তখন সেই রাজকন্যা বলছে তুমি আমাকে নিয়ে যাবে কি করে? রাক্ষস তো আমাকে বন্দি করে ঘিরে রেখেছে। রাক্ষস তখন রামচন্দ্র বলছে রাক্ষস তাহলে তোমাকে খায় না কেন? তুমি তো একটা মানুষ। বলছে না, যখন আমাকে নিয়ে এসেছিলো তখন আমি খুব কান্না করছিলাম আর বলছিলাম ঠাকুমা তুমি আমাকে খেও না। তখন রাক্ষসের মন্ত্রে একটি মায়া আদর স্নেহ জন্ম নেয়। তখন থেকে আমাকে এইভাবে মেরে রেখে চড়তে যাই। সোনার কাঠি পায়ে দেয়, পায়ের উপর কাঠি মাথায় দেয়, তখন আমি অজ্ঞান হয়ে এখানে শুয়ে থাকি। আবার যখন রাক্ষস ফিরে আসে তখন সোনার কাঠি মাথায় দেয়, রূপোর কাঠি পায়ে দেয়, তখন আমি আবার জ্যান্ত হয়ে যাই, রাক্ষসের সাথে চলাফেরা করি। তা তখন রামচন্দ্র বলছে বাহ, তাহলে তো আমি যা বলবো তুমি তাই শুনবে, তাহলে আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারবো। তখন রামচন্দ্র বলছে তুমি যখন রাক্ষসটা আসবে তখন কান্নাকাটি করবা। ঠাকুমা তুমি যখন আমাকে এইভাবে রেখে অজ্ঞান করে রেখে চলে যাও, তোমাকে যদি কোনো দিন আসতে এবং এই গিয়ে ফিরতে না পারো তাহলে তো আমি তো এইভাবেই মরে থাকবো। তোমাকে যদি কেউ মেরে ফেলে তো রাক্ষস বলছে আরে পাগলি, আমাকে কেউ মারতে পারে? আমি হচ্ছে রাক্ষস, আমাকে মারা কঠিন না, যে হোক কেউ একজন মারতে পারবেই। রামচন্দ্রের ওই পাতালপুরিতে প্রবেশ করার কারণে তখন রাক্ষস বুঝতে পারে। তখন দূর থেকে আসছে হাউমাউ খাও মানসির গন্ধ পাও, হাউমাউ খাও মানসির গন্ধ পাও। ঝড়ের গতিতে রাক্ষস হাও হাও করতে করতে সেই গৃহস্থলে আসছে। তখন সীতা বলল এবার রামচন্দ্র এই রাক্ষসে আসার সময় হয়ে গেছে, তুমি যাও লুকিয়ে পড়ো। তখন রামচন্দ্র ওই রাক্ষসের গৃহের পাশে একটি পুকুর আছে, পুকুরে বেল ফুল পাতা বহুত পরিমাণে আছে, তখন উনি ওইখানে লুকিয়ে থাকে। তো রাক্ষস বলছে হাও মাও খাও মানসির গন্ধ পাও। তখন সেই রাজকন্যা বলছে ঠাকুমা আমি তো একটা মানুষ, তুমি হাও মাও খাও মানসির গন্ধ পাও, তুমি কি আমাকে খেয়ে ফেলবে? বলছে না, তোমাকে খেয়ে ফেলবো না, এখানে কেউ এসেছে। তখন বলছে না, আমি তো মানুষ, আমার তো একটা গন্ধ আছে। তখন রাক্ষস নিস্তব্ধ হয়। তখন রাক্ষস আবার ওর ঘুরতে বেড়তে চড়তে গেল। তখন রামচন্দ্র উঠে এসে সীতাকে রাজকন্যাকে আবার জ্ঞান ফিরিয়ে তখন রামচন্দ্র সেই রাজকন্যাকে প্রশ্ন করলো তোমাকে কি বলেছে কীভাবে মরণ হয়? বলছে না, এখনও বলেনি। বলছে আবার যখন আসবে তখন হাও মাও করে কান্নাকাটি করবা, জড়িয়ে ধরবা, তখন ওই কান্না থামবে না, রাক্ষস দেখবা অটোমেটিক বলবে তার মৃত্যু কীভাবে হয়। তখন রাজকন্যা বলল ঠিক আছে, আমি তাই একটু ব্যবস্থা করব। এই বলে আবার রাক্ষস আসার সময় হয়ে গেছে। তখন রামচন্দ্র আবার সেই পুকুরে বেলফুল পাতার নিচে লুকিয়ে পড়ে। তখন রাক্ষস এসে বলে হাও মাও খাও মানসির গন্ধ পাও। তখন রাজকন্যা বলছে ঠাকুমা আমি তো একটা মানুষ, আমার তো একটা গন্ধ আছে, আর তুমি বলছো হাও মাও খাও মানসির গন্ধ পাও, তুমি কি আমাকে খেয়ে ফেলবে? বলছে না, তোকে খাবো না। বলছে ঠাকুমা তুমি তো আমাকে এইভাবে মেরে রেখে চলে যাও ঘুরতে, তোমাকে যদি কেউ মেরে ফেলে খালি আমি কিভাবে বাঁচবো? তখন বলছে না রে খেপি, আমি কি মরতে পারি? আমাকে কেউ মারতে পারে? আমাকে কেউ মারতে পারবে না, আমি এই দুনিয়ার রাক্ষস। বলছে মারতে পারবে, একটা কারণ। বলছে কারণটা কি আমাকে বলো না ঠাকুমা। তখন বলছে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, পুকুরে গভীর জল আছে, গভীর জলের মধ্যে একটি বাক্স আছে, ওই বাক্সর মধ্যে বাক্স, বাক্সর মধ্যে বাক্স, বাক্সর মধ্যে বাক্স, বাক্সর মধ্যে বাক্স, তার মধ্যে
একটি উমরু আর ঝুমরু আছে। ওই উমরু আর ঝুমরুটাই আমার হচ্ছে প্রাণ। যদি কেউ ওই উমরু আর ঝুমরুর গায়ে হাত লাগায় তাহলে আমার গায়ে জ্বর আসবে, তখন আমি বুঝতে পারবো যে আমার ওই জিনিসে কেউ হাত দিয়েছে। তখন রামচন্দ্র ওই গর্তের থেকে বেরিয়ে এসে আবার সীতাকে জাগ্রত করিয়া জিজ্ঞাসা করিলেন, রাক্ষসের কাছে কিছু পরামর্শ পেলে? তখন রাজকন্যা বলল, না, কখনোই বলছে না তার মৃত্যুর ঘটনা। হ্যাঁ, বলেছে যে ওই গর্তের মধ্যে একটি সিন্দুক আছে, সিন্দুকের মধ্যে সিন্দুক, তার ভিতরে একটি বাক্স আছে, বাক্সর ভেতরে বাক্স, তার ভিতরে আছে একটি কৌটোর ভিতরে কৌটো আছে। সেই কৌটোর ভিতরে আছে উমরু আর ঝুমরু। ওই উমরু ঝুমরুকে যদি কেউ মারতে পারে তাহলেই রাক্ষস বংশ ধ্বংস হবে। তখন রামচন্দ্র শুনে বলল, আমি পারবো এই কাজ করতে, আমি যেভাবেই হোক আমি উমরু ঝুমরুকে আঘাত করব। তখন রাক্ষস আসার সময় হয়ে গেছে, তখন রাক্ষস আসছে, হাও মাও খাও, মানসির গন্ধ খাও। তখন রাজকন্যা বলছে, রামচন্দ্র তুমি এখনই লুকিয়ে পড়ো, এখনই আমার রাক্ষস আসছে, দেখলে পারে তোমাকে গ্রাহ করবে। তখন সোনার কাঠি মাথায় দিয়ে, রূপোর কাঠি পায়ে দিয়ে রাজকন্যাকে ঘুম পাড়িয়ে রামচন্দ্র আবার লুকিয়ে গেল। এবার রাক্ষস যখন বলে যে আমি আজকে এখানেই যাব চড়তে, সেই দিন তো উনি যাবে বহু দূরে। যদি বলে বহু দূর যাব চড়তে, সেদিন থাকবে নিকটে। তা রাক্ষস আবার চড়তে গেল এই নিকটে। রামচন্দ্র বেরিয়ে আসলো, রাজকন্যার কাছে সমস্ত কিছু শুনলো। শোনার পর রামচন্দ্র পুকুরের জলে একটা ডুব দিল, ডুব দিয়ে সেই সিন্ধুকে আঘাত করলো। সিন্ধুকে আঘাত করার পরেই রাক্ষসের গায়ে জ্বর চলে আসলো। তখন ওই রামচন্দ্র আস্তে আস্তে ওই বাক্সকে উপরে তুলে নিয়ে এসে বাক্স ভাঙলো, বাক্স ভাঙার পর কৌটোর পর কৌটো, তারপর দেখে উমরু আর ঝুমরু। রাক্ষস তখন বেতাল হয়ে গেছে, মাতালের মতন হয়ে গেছে, হাও মাও খাও, মানসির গন্ধ পাও, ওর মস্তিষ্কার কোনো কিছু নেই। তখন বুঝতে পারলো আমার মৃত্যু ঘনিয়ে এসেছে। তখন দ্রুত গতিতে, হাওয়ার গতিতে সে ছুটে আসছে, হাও মাও খাও, মানসির গন্ধ পাও বলে। তখন রামচন্দ্র দেখতে রাক্ষস হয়ে চলে এসেছে। তখন রাক্ষস কী করলো, উমরু আর ঝুমরুর একটি হাত কেটে দিল। রাক্ষসের একটি হাত কেটে পড়ে গেল, তারপরে আরেকটি হাত কেটে দিল, রাক্ষসের দুটো হাত কেটে গেল। তারপরে হাও মাও খাও করতে করতে আসছে। তখন রামচন্দ্র কী করলো, উমরু আর ঝুমরুর একটি ঠ্যাং কেটে দিল, রাক্ষসের একটা ঠ্যাং কেটে গেল। তারপর আবার দ্রুত গতিতে আসছে, তখন আরেকটি ঠ্যাং কেটে দিল। তখন উমরু ঝুমরুর আরেকটি ঠ্যাং যখন কাটলো, তখন রাক্ষসের দুটো ঠ্যাং কেটে গেল। তখন ঘোরাতে রাক্ষসটি আসছে, হাও মাও খাও করতে করতে। তখন রামচন্দ্র করলো কি, উমরু আর ঝুমরুর গলাটা কেটে দিল, রাক্ষসের গলা কেটে গেল। এবার উমরুর ঝুমরুর রক্ত যদি মাটিতে পড়ে তাহলে যত খণ্ড রক্ত পড়বে ততক্ষণ খণ্ড রাক্ষসের জন্ম হবে। তখন রামচন্দ্র কী করলো, কিছু ছাই নিয়ে তার উপরে উমরু ঝুমরুকে হত্যা করলো। উমরু ঝুমরুর রক্ত মাটিতে পড়লো না, রাক্ষসের বংশ আর হতে পারলো না। তখন রাক্ষস মারা গেল। মারা যাওয়ার পর তখন রাজকন্যাকে নিয়ে আসবে সেই গুহার ভিতর থেকে। রামচন্দ্র বেরিয়ে আসলো রাজকন্যাকে নিয়ে রাজার বাড়িতে। এবং রাজা বলছে, রামচন্দ্র এ কোথায় ছিল? বলছে পাতালপুরীতে ছিল, রাক্ষস কুল একে হরণ করে নিয়ে গিয়েছিল, আমি একে উদ্ধার করে নিয়ে আসলাম। তখন রামচন্দ্রের সাথে সেই রাজকন্যার বিয়ে হলো। রাজার সমস্ত দান সামগ্রী সেই রামচন্দ্র গ্রহণ করিল। আমার গল্পটাও এখানে সমাপ্ত হলো।